অভ্যুত্থানের 6 মাসেও গুরুতর আহতদের চিকিৎসার্থে বিদেশে পাঠানো হয়নি। ফাইল আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। ধৈর্য ধরার আহ্বান স্বাস্থ্য মন্ত্রণালয়ের। দলীয়করণ করে দেশের স্বাস্থ্য খাত শেষ করে দিয়ে গেছে বিগত আওয়ামী লীগ সরকার, অভিযোগ বিএনপি নেতা ডক্টর মোশাররফ হোসেনের। মূল্যস্ফীতি কমানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সহনীয় মাত্রায় আসতে সময় লাগবে আরো 3 মাস, জানালেন অর্থ উপদেষ্টা। ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন। আখেরি মোনাজাতের দিন যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জুলাই অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও এখনো কাঙ্ক্ষিত চিকিৎসা বঞ্চিত আহতরা। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন এমন অনেকের ফাইল আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। এদিকে গুলিবিদ্ধ শরীরে পচন ধরতে শুরু করেছে কারো কারো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেছেন, পৃথিবীতে একসাথে এত মানুষের গুলিবিদ্ধ হওয়ার নজির নেই। সরকার আহতদের চিকিৎসায় সর্বোচ্চটুকু করে যাচ্ছে উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান তার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বিছানায় কাতরাচ্ছেন মাদারীপুরের দীপঙ্কর বালা। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা দীপঙ্করের পায়ে শতাধিক বুলেট বিদ্ধ হয়। প্রচণ্ড রক্তক্ষরণে আইসিইউতে টানা 6 দিন ছিলেন তিনি। গত 27 জানুয়ারি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এমন গুরুতর অবস্থায় বিদেশ নিতে তার জন্য বিজনেস ক্লাসের টিকিট প্রয়োজন হলেও কাটা হয় ইকোনমি ক্লাসের। ফলে ফিরিয়ে দেয় এয়ারলাইন্স। এখন পুরো পা কেটে ফেলার আতঙ্কে দীপঙ্কর। ইনজুরির কারণে এখান থেকে পুষ বেরোয়, প্লাস এখান দিয়ে রক্ত বেরোয়, মানে যে কটা পয়েন্ট আছে প্রত্যেকটা দিয়া হয়। কিন্তু ওনারা যখন টিকিট কাটছে মন্ত্রণালয় থেকে, তারা আর কি আমার দেখে নাই বা করে নাই। তো আমি যাইতে পারবো যখন আমার সামনে একটা টুল বা এটা কিছু রাখতে পারবেন, তাহলে আমি বালিশের উপর বা কম্বলের উপর পাড়া রেখে আমি যাইতে পারবো। কিন্তু এটা কিন্তু এই এয়ারলাইন্সের রুলসে নাই। যদি একজন সমন্বয়ক বা উপদেষ্টা আইতো, তাহলে আমি তারা বলতে পারতাম যে একটু তাড়াতাড়ি করে দেন। কিন্তু তারা কেউ আসে নাই। এই জায়গায় যে সমন্বয়ককে, তাও আমি জানি না। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তানজিল ও মোবারক মিয়া। সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করলেও সরকারের পক্ষ থেকে কোনো খোঁজ না নেয়ার আক্ষেপ তাদের। আছে ক্ষতিপূরণ না পাওয়ার কষ্ট। গুলি গায়ে মনে করেন আজগা 6 মাস ধরে মেডিকেলে ভর্তি। জুলাই ফাউন্ডেশনে বলছে দিবে 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 দিবে, অনেক দিবে, কবে দিবে এটা আর বলে না। একটা ছেলেকে গুলি করছিল, ওর গুলি করে ওর ঠ্যাঙ্গের হাড়িয়াটা ভেঙে একবারে ফালাই দিস গুলি করে। মানে এটা নাই গার ওর পুরো আমার রাগ উঠে গেছে। পুরো আমার রাগ না থামতে পারে আমি একবারে ইটা মারতে মারতে একবারে ভিতরে ঢুকে গেছি। ওই থানার ভিতরে ঢুকছি মতনই আর আমাকে গুলি করে দিছে। আমি দেখেন আমার তো এই অবস্থা যে আমি তো কোনো ভালো কোনো কাজ করতে পারবো না জানার মতে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, এত অল্প সময়ে বিপুল হতাহতের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন দেশি বিদেশি চিকিৎসকরা। অল্প কয়েকদিনে একসাথে এত মানুষের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা পৃথিবীতে বিরল বলেও জানান তিনি। যাদের 2 চোখে দেখতে পাচ্ছিলেন না, তাদের মধ্যে অনেকে এখন 1 চোখ দেখতে পাচ্ছেন। যারা 1 চোখে দৃষ্টি অনেক কমে গেছিল, তাদের দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে। আমি এটা একেবারে অন রেকর্ড বলছি, ওনারাও সবাই জানেন যে এটা পর্যায়ক্রমে উন্নতি হচ্ছে। সো যেইটুকু চিকিৎসা এবং যাদের জেল দেওয়া আছে, রিমুভ করার পর দৃষ্টিশক্তি ইমপ্রুভ করছে প্রত্যেকের। আমরা যাদের নাকি ফিজিওথেরাপি চলছে, তাদের মুভমেন্ট আগে চেয়ে বাড়ছে। সো আমরা বলছি যে চিকিৎসা তো চলছে, এটা একটা চলমান প্রক্রিয়া। এবং এই গুরুতর আঘাত শরীরে যাদের 100 পিলেটস আছে, আপনি তার কষ্ট আসলে লাঘব করা কঠিন। এই কথাটা আমরা রিয়েলিটিটা আমরা বুঝি, কিন্তু এটা আসলে ওনাদের প্রতি অনুরোধ যে আপনারা একটু ধৈর্য ধারণ করেন। এই বিষয়গুলো চিকিৎসার সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা দেশের ভিতরে করা হচ্ছে। আর দেশের বাইরে এবং ভেতরের মধ্যে আজকাল আর চিকিৎসা ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য থাকে নাই এই পার্টিকুলার কেসগুলো। কারণ এই কেসগুলো তো আসলে কখনো যায় না। আপনাদের খেয়াল করা দরকার যে যেই পার্টিকুলার ধরনের আঘাত, এই আঘাত পৃথিবীতে বিরল। আমি সবাইকে অনুরোধ করবো না দেখুক যে চোখে আসলে এরকম পিলেটসের উপস্থিতি পৃথিবীতে কয়বার ঘটেছে। মেডিকেল সায়েন্সে এরকম কোনো ঘটনা ঘটে নেই। সিভিল মিলিটারি মানে আপনারা খেয়াল করবেন, মানে সিভিলিয়ান যে মেডিকেল কেয়ার, এই কেয়ারের দুনিয়াতে এই ধরনের কোনো আঘাতের ঘটনা নাই। জুলাই অভ্যুত্থানে হতাহতের সহায়তায় আগামী 1 সপ্তাহের মধ্যে অধিদপ্তর করা হবে জানিয়ে সাইদুর রহমান বলেন, তখন শহীদ পরিবার এবং আহতদের জন্য কাজ করা আরো সহজ হবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
দেশের স্বাস্থ্য খাত সংস্কারে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য খাত দলীয়করণ করে গেছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির প্রস্তাবনা তুলে ধরেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মোশাররফ। স্বাস্থ্য খাতের অচল অবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মকে দায়ী করেন তিনি। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিরুৎসাহিত করতে দেশে চিকিৎসা সেবার মান বাড়ানোর তাগিদ দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুধু স্বাস্থ্য খাত নয়, প্রতিটি সংস্কারের বিষয়ে সরকারকে সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার তাগিদ দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ব্যক্তি স্বার্থে ওষুধের উৎপাদন বাড়তে দেয়নি আওয়ামী লীগ সরকার। সুবিধাবাদীদের খপ্পরে পড়ে প্রতিটি সেক্টর ধ্বংস করেছে, নিজেরাও ধ্বংস হয়েছে। আমাদের মধ্যে যে মেয়াদ, দীর্ঘ মেয়াদে এখানে কিন্তু আমরা পরিষ্কার আমাদের প্রস্তাবনা আছে এবং আমরা কমিটেড যে আমাদের রোগীরা যে বিদেশে যায় এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হবে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সরকার যতটা ভ্যাট নির্ধারণ করেছে ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশি দাম বাড়িয়েছেন। এ বিষয়ে কয়েকদিনের মধ্যেই তাদের সাথে বৈঠক হবে। বাজেটের সময় ভ্যাটের বিষয় দেখা হবে। সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার এর জন্য চেষ্টা করে যাচ্ছে, তবে এটা সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত 3 মাস সময় লাগবে। তিনি বলেন, অতি প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে। বাজারে কোনো অবস্থাতেই এর ঘাটতি হতে দেয়া যাবে না। অর্থ উপদেষ্টা আরও বলেন, ব্যাংকের অবস্থা খুবই নাজুক, কোনো টাকা নেই, তাই অর্থ জোগাতে সরকারকে অনেক বেগ পেতে হচ্ছে। বিশেষ তহবিল গঠন করে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে, এজন্য ভ্যাট একটু বাড়ানো হয়েছিল। জুন মাসে মূল্যস্ফীতির স্বাভাবিক অবস্থা অর্থাৎ 7-এর মতো হলে ভালো হয় বলে মনে করেন উপদেষ্টা। বলেন, শ্রীলঙ্কার বাংলাদেশের পরিস্থিতি এক নয়, একদমই আলাদা। বেড়েছে, তার বেশি পার্সেন্টে আবার একটা ম্যাগনিফাই করে বলতে দাম বেড়ে গেছে, বিস্কুটের দাম বেড়ে গেছে। বিস্কুটের 200 টাকার উপরে হলে আমরা বলছি, অন্য বিস্কুট বেড়ে। যাই হোক, এইটা ব্যবসায়ীদের সাথে কথা হচ্ছে পরশুদিন, একটা বড় ইস্যু, কমার্স সেক্রেটারি আরো বসবে। আর আমি ভ্যাট এর ব্যাপারে তো আমি যখন বাজেট রিভাইজ করব এবং বাজেট হবে তখন তো একটা পুরোপুরি কম্প্রিহেন্সিভ একটা ইস্যু দেবো। এখন তো এসআরও করে আমরা বলছি ভ্যাটটা ইস্যু করার জন্য। সঠিক ব্যক্তির হাতে সাহায্য না পৌঁছায় সামাজিক সুরক্ষার নামে প্রায় 50% অর্থের অপচয় হচ্ছে, জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তার মতে, সামান্য আর্থিক সহায়তা দিয়ে দেশ থেকে অতি দারিদ্র্য ঘোচানো সম্ভব নয়। এজন্য নগদ সহায়তা নির্ভর সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে কর্মমুখী সহযোগিতায় রূপান্তর করার তাগিদ দেন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, দারিদ্র্য ঘোচাতে সবার আগে একটি নির্ভুল তথ্য ভাণ্ডার প্রয়োজন। তথ্যপাত্রের ঘাটতির কারণে অতীতে সামাজিক সুরক্ষার বরাদ্দে স্বচ্ছতা বজায় রাখা যায়নি। উপদেষ্টা বলেন, দেশ থেকে দারিদ্র্য ঘোচাতে চাইলে অতি দরিদ্রদের কেবল অর্থ সহায়তা দিলে হবে না, একই সাথে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং তাদের প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করতে হবে। পিছিয়ে পড়া নারী শিশুদের ভাগ্য উন্নয়নে তাদের স্বনির্ভর করার মতো প্রকল্প নেওয়ার তাগিদ দেন উপদেষ্টা। দুর্নীতি অনিয়ম বন্ধ ও জবাবদিহি নিশ্চিতে একটি ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করে দিতে বিশ্বব্যাংকের কাছে অনুরোধ জানান উপদেষ্টা। জায়গা থেকে যে আমার 50% মানুষ যাদের একটা পাওয়া দরকার তারা পাচ্ছে না, তাহলে আপনি বুঝে দেখুন যে আমার বাজেট যদি 1000 কোটি হয়, আমার 500 কোটি টাকা ওয়েস্টেড। এটা তো ভয়ঙ্কর। দুঃখের সাথে আমি বলতে চাই যে দিস ইজ সিম্পলি একটা প্রহসন। এটা একটা প্রহসন। 800 টাকা দিয়ে আমি ক্ষমতায়ন করব? একটা মানুষকে নিজের পায়ে দাঁড় করাবো? প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন আজ। নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। আগামীকাল বেলা 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব।
এদিকে ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ছাড়া অন্য সব গাড়ি চলাচল নিয়ন্ত্রিত থাকবে। গাজীপুর থেকে আমির হোসেন রিয়েলের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে সকালে তালিম শুরু করেন ভারতের মাওলানা জামাল সাহিব। সকাল থেকে বিভিন্ন সময় মুসল্লিদের সাথে ধর্মীয় কর্ম ও আচরণের নানা দিক নিয়ে কথা বলেন দেশ বিদেশের আলেমরা। 40টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরব্বীদের দিক নির্দেশনা শুনছেন 22 জেলার মুসল্লিরা। আগামীকাল আখেরি মুনাজাত শেষে দিনের দাওয়াতে বের হয়ে যাবেন মুসল্লিরা। এই দাওয়াতের কাজ শিখে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যেন আমরা এই দিনে দাওয়াতগুলো পৌঁছে দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। প্রত্যেকটা মসজিদ এরকম ভরে যাক, প্রত্যেকটা মসজিদে আমল আলা হয়ে যাক, 1 লাখ আলা হয়ে যাক, প্রত্যেকটা মানুষ এরকম দিনদার হয়ে যাক। সাধারণ মানুষদেরকে কালিমা শিক্ষা দিবে, কালিমা নামাজ শিক্ষা দিবে, কিভাবে দিনের উপর চলতে পারবে সেই দিক নির্দেশনা দিবে। এইটা ওলামায়ে একরাম এই ইজতেমার মাধ্যমে, এই মিলনস্থলের মাধ্যমে সারা বাংলাদেশে পরিচালক কিভাবে, এটার জন্য আমাদের আশা। জিএমপি কমিশনার জানান, ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মহাসড়কে বসে মোনাজাতে অংশ না নিতে আহ্বান জানিয়েছে পুলিশ। আগে যে যান চলাচল কিছুটা বন্ধ করে দিতাম, ডাইভার্ট করে দিতাম। আমরা যতটা সময় পারি যান চলাচল সচল রাখবো এবং এই যান চলাচল আমরা সারাক্ষণই, বিশেষ করে বিআরটি লাইন দিয়ে আমরা সারাক্ষণই সচল রাখার চেষ্টা করব। আমরা বিশ্বাস করছি, আশা করছি যে আমরা এই যান চলাচলটিতে বিঘ্ন ঘটবে না, আমরা যান চলাচলটি রাখতে পারবো। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। এবারের ইজতেমা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করতে পারায় সন্তোষ আয়োজক কমিটির। মুসল্লিদেরকে বা যে সমস্ত ভাইয়েরা এখানে ইজতেমায় দোয়ার জন্য আসবে, এনাদেরকে আমরা বলতেছি যে আগামীকাল আনুমানিক 12টার সময় দোয়া হবে এবং এখানে এনাদের পক্ষ থেকে অনেক সুন্দর আসা যাওয়ার একটা ট্রাফিকিং সুন্দর ব্যবস্থাপনা আছে। আমরা যারা এখানে আসতে চাই আমরা আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবং 12টার পরে দোয়া শেষ হয়ে যাবে, 12টা থেকে স্টার্ট হবে, 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাতে অংশ নেবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুমিল্লার যুবদল নেতা তৌহিদ ইসলামকে কেন উঠিয়ে নেওয়া হয়েছিল তার ব্যাখ্যা চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এমন দাবি করেন। এ সময় ক্ষমতা নেওয়ার 6 মাসের মধ্যে তৌহিদ হত্যার মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকারের ব্যর্থতা বলে অভিযোগ করেন তিনি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। দেশ ও জনগণের স্বার্থে দ্রুতই হত্যাকাণ্ডের বিচার না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আমি মনে করি প্রফেসর ইউনূসের অথবা তার সরকারের পক্ষ থেকে কোনো একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল, কি হয়েছে, কেন হয়েছে, সেই জন্যে আপনারা দুঃখিত কি না। আমি দাবি করছি এই সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয় সবার কাছে, তার পরিবারের কাছে, তার দলের লোকের কাছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের কাছে এক ব্যাখ্যায় যেন বিষয়টার নিষ্পত্তি হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার যাই। অভ্যুত্থানে 6 মাসেও গুরুতর আহতদের চিকিৎসার্থে বিদেশে পাঠানো হয়নি। ফাইল আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। ধৈর্য ধরার আহ্বান স্বাস্থ্য মন্ত্রণালয়ে। দলীয়করণ করে দেশের স্বাস্থ্য খাত শেষ করে দিয়ে গেছে বিগত আওয়ামী লীগ সরকার, অভিযোগ বিএনপি নেতা ডক্টর মোশাররফ হোসেনের। মূল্যস্ফীতি কমানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সহনীয় মাত্রায় আসতে সময় লাগবে আরো 3 মাস, জানালেন অর্থ উপদেষ্টা। ইজতেমার মুসল্লিদের যাতায়াতের জন্য থাকছে 11টি বিশেষ ট্রেন। আখেরি মোনাজাতের দিন যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।